হ্যালো, ওয়েলকাম টু দিস ক্লাস। দেখো, আজকে আমরা আরআরবি এএলপি সিবিডি 2 এর যে এক্সাম হয়েছিল, সেই সিবিডি 2 এর যে এক্সাম হয়েছিল তার কোশ্চেনগুলো আজকে সলভ করব। টোটাল মনে হয় এখানে 40টা মতো কোশ্চেন আছে। তো তিনটে শিট মিলে টোটাল 40টা কোশ্চেন এসেছে। তো দেখো এই কোশ্চেনগুলো কেমন হয়। এই কোশ্চেনগুলো নেক্সট এক্সাম এনটিপিসি বা গ্রুপ ডিতে আসতে পারে, ঠিক আছে? তো দেখো এই প্রথম কোশ্চেনটা কি বলছে। এখানে সব মিক্স কোশ্চেন আছে, মানে অ্যারিথমেটিকও আছে, অ্যাডভান্সের সব মিক্স আছে এখানে। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, একটু বড় করতে হবে স্ক্রিনটা, এতটা সাইজ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই কোশ্চেনটা কি বলছে, বলছে টু প্লাম্বার্স এক্স অ্যান্ড ওয়াই আর পেইড এ টোটাল অফ রুপিস 750 পার ডে বাই দ্যার এমপ্লয়ার। মানে এক্স আর ওয়াই মিলে টোটাল 750 টাকা পায় একদিনে। ইফ এক্স ইজ পেইড 140% অফ দ্য সাম পেইড টু ওয়াই। এখানে কি বলছে যে এক্স ওয়াই যা পায় তার 140% পায়, মানে এক্স ওয়াই যা পায় তার 140% পায়। তাহলে আমি যদি 140% মানে কি, 140% মানে হচ্ছে 140/100, তাই তো? মানে আমি যদি ওয়াই কে ধরলাম যে ওয়াই 100 ইউনিট টাকা পায়, তাহলে এক্স কত ইউনিট টাকা পাবে? তাহলে এক্স 140 ইউনিট টাকা পাবে, তাই না? তাই তো, যে যদি ওয়াই আমার 100 ইউনিট টাকা পায়, তাহলে এক্স হচ্ছে কি 100 এর 140% মানে কি, 100 এর 140% মানে 140/100, মানে কেটে সেই 140 হবে। তাহলে এক্স যদি ওয়াই যদি 100 ইউনিট টাকা পায়, তাহলে এক্স হচ্ছে 140 ইউনিট টাকা পাবে। তাহলে দুজনের টোটাল কত ইউনিট টাকা পাবে? 240। তাহলে দুজনের টোটাল 240 ইউনিট টাকা পাবে। তা আমাদের অঙ্কে 240-এর মানই 770 টাকা বলেছে, ঠিক আছে? তাহলে হাউ মাচ ইজ ওয়াই পেড, তাহলে ওয়াই কত পায়? ওয়াই হচ্ছে 100 ইউনিট। তাহলে যদি 240 ইউনিটের মান 770 টাকা হয়, তাহলে 1 ইউনিটের মান কত? 77/24। তাহলে 100 ইউনিটের মান কত? 100 ইউনিটের মান হচ্ছে কি 77/24 ইন্টু 100। এবার এটাকে সলভ করলে হয়ে যাবে। এটাকে সলভ করতে হবে, তাহলে কত হয়? 7700/24। এটাকে সলভ করলে কত হয় দেখি, 24 দিয়ে কাটিয়ে আমি 3×24=72, তাই না? তাহলে 50, 24×2 = 48, মানে 32, মানে 32 প্রথমে থাকতে হবে। তাহলে অপশন একমাত্র এতেই 320.83 আছে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তো এমন কোশ্চেন হচ্ছে কি এলপিতে এসছে। ওকে, তাহলে নেক্সট যাই। নেক্সট দেখো এই কোশ্চেনটা। এই দেখো এই কোশ্চেনটা কি বলছে, বলছে যে ফ্রম এ রেক্টাঙ্গুলার কার্ডবোর্ড শিট অফ লেন্থ 46 মিটার, ব্রেথ 8 মিটার। মানে একটা রেক্টাঙ্গুলার কার্ডবোর্ড আছে আমার কাছে, মানে এরকম একটা কার্ডবোর্ড আছে এরকম। তাহলে এই কার্ডবোর্ডটার লেন্থ বলেছে 46 মিটার আর ব্রেথ বলেছে 8 মিটার। মানে মানে এটা লম্বা বলেছে 40 মিটার লম্বা, আর মানে দৈর্ঘ্য 46 মিটার, প্রস্থ 8 মিটার। বলেছে 3 সার্কুলার প্লেটস অফ রেডিয়াস 3 মিটার, 2 মিটার, 1 মিটার আর কাট আউট। মানে ধরো 3টে এরকম সার্কুলার প্লেট তুমি কেটে নিচ্ছো এই রেক্টাঙ্গুলার শিট থেকে, এই, ঠিক আছে? তার মধ্যে ধরে নাও একটা রেডিয়াস বলেছে 3 মিটার, আর একটা রেডিয়াস বলছে 2 মিটার, আর একটা রেডিয়াস আমাকে বলছে 1 মিটার। তাহলে এরকম করে তুমি 3টে শিট কেটে নিয়েছো, ঠিক আছে? ইফ দ্য এরিয়া অফ দ্য রিমেনিং পার্ট অফ দ্য কার্ডবোর্ড শিট ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার। দেখো প্রথম কথা হচ্ছে গিয়ে, এই যে তুমি মানে রেক্টাঙ্গুলার কার্ডবোর্ড থেকে তুমি যে 3টে সার্কুলার শিট কেটেছো, তাহলে রিমেনিং এরিয়া যে পড়ে থাকে, সেই রিমেনিং এরিয়াটা দেখো আমি ব্লু করে মার্ক করে দিচ্ছি। এটাই তাহলে রিমেনিং এরিয়া, তাই তো? এই রিমেনিং এরিয়ার মানটা আমাকে বের করতে হবে। তাহলে এই রিমেনিং এরিয়ার মানটা কি হবে? এই রিমেনিং এরিয়ার মানটা কি হবে? টোটাল যে রেক্ট্যাঙ্গুলার শিটটা আছে তার এরিয়া মাইনাস ওই যে 3টে সার্কেল আছে তাদের এরিয়া যোগ করে বিয়োগ করতে হবে, তাই তো? মানে টোটাল রেক্ট্যাঙ্গুলার শিটের এরিয়া থেকে আমাকে 3টে সার্কেলের এরিয়া যোগ করে বিয়োগ করতে হবে। এবার দেখো রেক্ট্যাঙ্গেল এরিয়া ফর্মুলা কি? সিম্পল 46 × 8, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মাইনাস এবারে এই যে সার্কুলার শিটগুলো আছে এদের এরিয়া ফর্মুলা কি হয়? পাই আর স্কোয়ার। মানে একটা হবে পাই ইন্টু 3 স্কোয়ার, একটা হবে পাই ইন্টু 2 স্কোয়ার, একটা হবে পাই ইন্টু 1 স্কোয়ার, তাই তো? তাহলে কত এটা? এটা 6 × 48 = 4, 4 × 32 আর 4 36, 368 বিয়োগ এটা তো 3 3 9, তাই না? এটা কি হয়? 9 পাই। এটা হয় 4 পাই মানে 13 পাই, আর এটা হয় 1 মানে পাই মানে 14 পাই মানে 14 পাই, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এই বিয়োগটা দিয়ে করি আমি, 368 মাইনাস 14 ইন্টু পাই, পাই মানে 22/7, তাহলে এটা কাটাকুটি হলো 2, মানে 368 মাইনাস 44 মানে 4 2 3 324। তাহলে এই যে ব্লু পোর্শন যেটা আছে, এই ব্লু পোর্শন এরিয়া আমি কত পেলাম? ব্লু পোর্শন এরিয়া কত পেলাম? 324 স্কোয়ার মিটার। দেখো এইটুখানি বুঝতে পেরেছো তো? ব্লু পোর্শন এরিয়া 324 স্কোয়ার মিটার কি হবে? এবার আমাকে বলেছে দেখো যে এবার এই যে তুমি যে কেটে নেওয়ার পর যে এরিয়া দাঁড়ায়, যে ইফ দ্য এরিয়া অফ দ্য রিমেনিং পার্ট মানে ব্লু পোর্শন
অফ দ্য কার্ডবোর্ড শিট ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার, মানে বলতে যে 324 স্কোয়ার মিটার যেটা, এটা হচ্ছে একটা স্কোয়ারের এরিয়ার সমান, এটা হচ্ছে একটা স্কোয়ারের যে এরিয়া তার সমান। তাহলে আমাকে লেন্থ অফ দ্য স্কোয়ার মানে ওই স্কোয়ারের বাহুর মান চেয়েছে। তাহলে দেখো স্কোয়ারের এরিয়া, হ্যাঁ, তাহলে এ স্কোয়ারের মান যদি 324 হয়, তাহলে এর মান কত হবে, টোটাল 324 মানে 18, মানে 18 হচ্ছে গিয়ে এটা কারেক্ট অ্যান্সার। তাহলে পারা যাবে তো, গ্রুপ ডিতে আসবে এটা এনটিপিসি তো। ওকে, চলো নেক্সট দেখোই। এই সব কোশ্চেন করেছে এলপিতে, দেখো তাও এলপি সিবিটি 2 তে করেছে, সিবিটি 1 এ না। কি বলেছে, এ ফ্রুট সেলার ইনিশিয়ালি হ্যাড সাম অ্যাপেল, হি সোল্ড 40% অফ দুস অ্যান্ড স্টিল হ্যাড 300 অ্যাপেল। এই কোশ্চেনটা আজকেই করালাম, তাই না? মানে কি, মানে একটা ফ্রুট সেলারের কাছে কিছু আপেল আছে, ও হচ্ছে কি করেছে যে 40% বেচে দিয়েছে। ও কী করেছে, 40% বেচে দিয়েছে। তাহলে 40% বেচে দিলে এখন ওর কাছে কত পার্সেন্ট থাকবে, আর 60% থাকবে, তাই না? টোটাল যদি 100% হয়, তার মধ্যে থেকে 40% বেচে দিয়েছে, তাহলে এখন 60% থাকবে। তাহলে এই 60%-এর মানই তো আমাকে 300 অ্যাপেল বলেছে, তাই না? এই স্টিল হ্যাড 300 অ্যাপেল, তার মানে কি এই 60%-এর ভ্যালুই আমাকে 300 বলেছে একদম। তাহলে হাউ মেনি অ্যাপেলস ডিড ইনিশিয়ালি হ্যাভ, তাহলে 100% ভ্যালু কত হবে, তাহলে 100%-এর ভ্যালু হয় 500, সিম্পল। ঠিক আছে, তো নেক্সট এগোই। এই কোশ্চেনটা দেখো, এটা কি বলেছে, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, কিন্তু সোজা কোশ্চেন, কঠিন না। জাসপ্রিট ডিপোজিটেড এ সাম অফ রুপিস 58,550 at 20% রেট অফ ইন্টারেস্ট পার annum। তার মানে এটা হচ্ছে প্রিন্সিপাল, আর রেট অফ ইন্টারেস্ট বলেছে আমাকে 20% পার annum, কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট তুমি বুঝে গেলে, দ্য টোটাল অ্যামাউন্ট রিসিভ বাই দ্য জাসপ্রিট আফটার 2 ইয়ার্স, মানে 2 বছর পর ওর অ্যামাউন্ট কত হবে। তাহলে দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা কীভাবে বের করি, আমাকে প্রিন্সিপাল বলে দিয়েছে আর রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত এখানে 20%, তাই না? তাহলে 20% মানে হচ্ছে 20/100 মানে 1/5, তার মানে আর এটা 2 বছরের জন্য, ও 2 বছরের জন্য ওটাকে রেখেছে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা কী করি, কী হবে দেখো, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কী হবে দেখো, যদি এই রেট অফ ইন্টারেস্ট থেকে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্ক হয়ে যায়, এরকম করে রেট অফ ইন্টারেস্ট কি 20% মানে 1/5, তো যদি ও 5 টাকা রাখে, সেটা 1 টাকা বেড়ে গিয়ে কত 6 টাকা হবে, তাই না? ধরো 5 টাকাটা 1 টাকা বেড়ে গিয়ে 6 টাকা হবে প্রথম বছরে, তার পরের বছর আবার এই 5 টাকাটা 1 টাকা বেড়ে গিয়ে 6 টাকা হবে, তাই তো? 6 টাকা হবে, ব্যাস। তাহলে কত হলো, তাহলে 2 বছরে, তাহলে এটা প্রথম বছর ছিল, এটা দ্বিতীয় বছর ছিল, তাহলে 2 বছরে ওর 25 টাকা বেড়ে গিয়ে 36 টাকা হবে, তাই তো? তাই তো 2 বছরে টোটাল ওর 25 টাকা বেড়ে গিয়ে 36 টাকা হবে, মানে এই 25 ইউনিটের মান আমাকে অঙ্কের প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে 58,550 বলেছে, তাহলে 36 ইউনিটের মানটা আমাকে বের করতে হবে, তাই তো? তাই না? তাহলে 25 ইউনিটের মান হচ্ছে গিয়ে প্রিন্সিপাল, তাহলে 36 ইউনিটের মান হচ্ছে কত, এই 36 ইউনিটটাই হচ্ছে ওর অ্যামাউন্ট পুরো, মানে ও যদি 25 টাকা রাখে, তাহলে ও 2 বছর পর টোটাল 36 টাকা পাবে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাচ্ছে, 11 টাকা, বোঝা গেল তো? কিন্তু আমাকে তো অ্যান্সার এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট বলে, আমাকে বলেছে কি যে টোটাল অ্যামাউন্ট রিসিভ, মানে ও 2 বছর পর টোটাল কত টাকা পাবে, মানে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট মিলিয়ে টোটাল কত টাকা পাবে। ক্লিয়ার তো এইটুকুনি, এটা বেশি কঠিন, একটা কম্পাউন্ড ইন্টারেস্ট সোজা কোশ্চেন, ঠিক আছে? তার মানে অ্যান্সার যা হবে আমার 36-এ মাল্টিপল হতে হবে, অ্যান্সার আমার 36-এ মাল্টিপল হতে হবে, আমি সেটা করবো না। আমি এখন এই যে 25 ইউনিটের মান এত, মানে কত হয়, মানে 25 ইউনিটের মান যদি তোমার এত হয় 58,550, তাহলে 1 ইউনিটের মান কত 58,550/25, তাহলে 36 ইউনিটের মান কী হবে, এটাকে 36 দিয়ে গুণ করতে হবে। কিন্তু এত কিছু করবো না, অ্যান্সার 36-এ মাল্টিপল হতে হবে, তুমি এটুকুনি বুঝতে পারবে। 36 মানে দেখো 9 × 4, তাই তো? তার মানে অ্যান্সার যে হবে সে 4-এর মাল্টিপল আর 9-এর মাল্টিপল দুটোই হতে হবে। ভালো করে দেখো, অপশান সি কোনো জন্য 4-এর মাল্টিপল না, কারণ লাস্টে 35 আছে, ঠিক আছে? কিন্তু বাকি তিনটে মানে এ, বি আর ডি 4-এর মাল্টিপল হবে, তা তুমি একটা অপশানকে এলিমিনেট করে দিলে। এবার 9-এর মাল্টিপল খোঁজো, ভালো করে দেখো অপশান ডিকে 7 আর 4 11 আর 8 19, 9-এর মাল্টিপল না। 2 আর 3 3 6 আর 4 10 আর 8 18, 9-এর মাল্টিপল। 6 7 13 আর 8 21 আর 3 24 আর 8 32, 9-এর মাল্টিপল না, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান বি, ঠিক আছে? বাকি সলভ করতে হলে এবার সলভ করে নেবে, অ্যান্সার বেরোবে। চলো নেক্সট যাই। নেক্সট দেখো এই কোশ্চেনটা কী বলেছে, বলছে পিস অফ রড 8/9 মিটার লং ইজ ব্রোকেন ইন্টু 2 পিসেস, মানে একটা বড় রড আছে যেটা 8/9 মিটার লং, সেটাকে তুমি দুটো পিসে ভেঙেছো, এরকম করে ভেঙেছো যে একটা পিস হচ্ছে 1/3 মিটার লং, তাহলে আমাকে আদার পিসের লেন্থ বের করতে বলছে। আজকে আমি যখন ক্লাস করাচ্ছিলাম পার্সেন্টেজে, সেখানে আমি একটা জিনিস শিখি কিনা, যখনই তোমাকে এরকম ভগ্নাংশ অনেক কটা দিয়ে দেবে, যে এখান থেকে তুমি কিছুটা কেটেছো বা একদম ঠিক, তাহলে কী হবে দেখো,
ধরো যখনই তোমাকে তখন কি হবে, তখন আমি বলছি না যে হরগুলোর অলওয়েজ তুমি কি করবে, হরগুলোর এলসিএম নিয়ে নেবে। তার মানে আমি ধরলাম চলো 3 আর 9 যে আছে তার এলসিএম কত হয় 9, আমি ধরলাম যেই পুরো রডটার টোটাল লেন্থ হচ্ছে কি 9, ঠিক আছে, তাহলে 9 এর 8/9 করলে কত 8 মিটার, ঠিক আছে। এবার দেখো তাহলে এবার এই 9 এর 1/3 করলে কত বলো, দেখো 9 এর 8/9 করলে হলো 8 মিটার, ঠিক আছে, এই 9 এর 1/3 করলে কত 3 মিটার, তার মানে পুরো লেন্থ রডটার লেন্থ হচ্ছে কি তোমার 8 মিটার, তার মধ্যে থেকে তুমি 3 মিটার কেটে নিয়েছো, তাহলে কত পড়ে থাকে আর 5 মিটার, তাহলে কত পড়ে থাকে 5 মিটার, ঠিক আছে। তার মানে বাকি অংশটার লেন্থ কত হবে 5/9 হবে। 5/9 কেন হলো, কারণ দেখো তুমি তো টোটাল 9 ধরেছিলে তাই না, এবার তুমি পেলে 5 ইউনিট, তাহলে 5/9, ঠিক আছে তো, বুঝতে পারলাম এটা। অথবা তুমি এটাকে বিয়োগ টিয়োগ করে করতে পারো, কোনো অসুবিধা নেই, এখানে সিম্পল তুমি 8/9 থেকে 1/3 বিয়োগ করলে অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। দেখো কত হয় 9 8 - 3 মানে 5/9, ঠিক আছে, একই ব্যাপার। যদি প্রথমটা না বুঝতে পারো তাহলে সিম্পল 8/9 থেকে তুমি 1/3 বাদ দাও, তাহলে 5/9 এত মিটার পড়ে থাকে। ওকে, চলো নেক্সট দেখো এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা কি বলছে। বড় করে দিকটু দেখো, এটাকে সলভ করার চেষ্টা করো দেখি। এটা হচ্ছে একটা মেনসুরেশনের কোশ্চেন। এক সেকেন্ড, হ্যাঁ দেখো এখানে কি বলছে এই কোশ্চেনটায়, দেখো এই কোশ্চেনটা বলছে যে দ্য এরিয়া অফ 3 অ্যাডজেসেন্ট ফেসেস অফ এ সলিড কিউবয়েড আর 216 114 আর 19, তার মানে একটা কিউবয়েড আছে, কিউবয়েড মানে কি, কিউবয়েডের বাংলা কি জানো, ঘন, আয়তঘন, এই তাই না, আয়তঘন, তাহলে এরকম করে একটা আয়তঘন আছে, এরকম করে একটা, ঠিক আছে। এই আয়তঘনটার বলেছে যে 3টে যে অ্যাডজেসেন্ট ফেস আছে, 3টে অ্যাডজেসেন্ট ফেস মানে কি, এই ফেসটা তাই না, আর এই ফেসটা, আর কোনটা, আর নিচের ফেসটা, নিচে, ঠিক আছে। মানে ধরো ধরলাম আমি আয়তঘনটার লেন্থ হচ্ছে কি এল, মানে দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ হচ্ছে বি, আর উচ্চতাকে ধরলাম ধরো এইচ, ঠিক আছে, উচ্চতাকে ধরলাম এইচ, হ্যাঁ, তাহলে এল বি আর এইচ। তাহলে দেখো এই যে 3টে যে অ্যাডজেসেন্ট ফেসেস আছে তাদের আমাকে এরিয়া বলেছে 216 114 আর 19, তার মানে বলতে পারি যে ধরো এল আর বি, দেখো ধরো নিচের যে ফ্লোরটা আছে তার এরিয়া কি হবে এল ইন্টু বি, তার এরিয়া হবে এল ইন্টু বি না। দেখো এই সামনের যেটাকে আমি মার্ক করছি, দেখো এখন এই যে ব্লু দিয়ে, এটা এরিয়া কি হবে, এটা এরিয়া এল ইন্টু এইচ হবে না। আর এই সাইডেরটা যেটাকে আমি একটা কাজ করি, এটাকে আমি লাল করে দিই, এই সাইডের এই যে এটা এরিয়া কি হবে, এটা এরিয়া কি হবে, দেখো এটা এরিয়া হবে বি ইন্টু এইচ না, ঠিক আছে। এরিয়াটা কীভাবে বের করলাম বুঝতে পারলো তো, এই 3টে এরিয়াকে আমি ধরে নিলাম এল ইন্টু বি, এল ইন্টু এইচ আর বি ইন্টু এইচ, ঠিক আছে। তো এল ইন্টু বি এর মান তুমি ধরে নাও কত 216, এল ইন্টু এইচ এর মান তুমি ধরে নাও 114, তোমাকে তাই তো বলেছে যে 3টে অ্যাডজেসেন্ট যে ফেসেস আছে তাদের এরিয়া হচ্ছে 216 114 আর 19, আর এটাকে তুমি ধরে নাও 19, ঠিক আছে। তো তোমাকে যে ভলিউম বের করতে বলেছে, এবার আয়তঘনের ভলিউমের ফর্মুলা কি, এল ইন্টু বি ইন্টু এইচ, এল ইন্টু বি ইন্টু এইচ। এবার দেখো দেখো এল ইন্টু বি হচ্ছে গিয়ে 216, ঠিক আছে, এল ইন্টু এইচ হচ্ছে গিয়ে 114, ঠিক আছে, বি ইন্টু এইচ হচ্ছে গিয়ে 19। তা আমি যদি এই 3টাকে গুণ করি, তাহলে এই 3টাকে গুণ করলে কি হবে, বাদিকে ডান দিকে যদি গুণ করি তাহলে কি হবে, দেখো তাহলে এল স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার হবে না বাদিকটা। আমি যদি 3টে গুণ করি তাহলে কি হবে, এল স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার না, আর ডান দিক কি হবে 216 ইন্টু 114 ইন্টু 19, ডান দিকটা কি হবে 216 ইন্টু 114 ইন্টু 19, ঠিক আছে। এবার দেখো 216কে কী লেখা যায়, 216 মানে হচ্ছে কি 6 এর কিউব তাই না, আর 114 মানে কি, 114 মানে হচ্ছে কি 19 ইন্টু 6 ইন্টু 19, তাহলে দেখো এটা কি হচ্ছে 6 টু দি পাওয়ার 4 ইন্টু 19 স্কোয়ার হচ্ছে তাই না, মানে এল স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ারের মান হচ্ছে কি 6 টু দি পাওয়ার 4 ইন্টু 19 স্কোয়ার। ভালো করে দেখো এটা এল স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ারকে আমি এল বি এইচ হোল স্কোয়ার লিখতে পারি ইকুয়ালস টু 6 টু দি পাওয়ার 4 ইন্টু 19 স্কোয়ার। তাহলে এল বি এইচ মানে কি, এটাই তো ভলিউম, তাহলে এল বি এইচ ইকুয়ালস টু কি হবে √6 টু দি পাওয়ার 4 ইন্টু 19 স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি হলো দেখো 6 টু দি পাওয়ার 4 রুট করলে কত হয় 6 স্কোয়ার, আর 19 স্কোয়ারে রুট করলে কি হয় 19,
মানে অ্যান্সার হবে হচ্ছে 36 ইন্টু 19, তাই না? 36 ইন্টু 19 এটাই হচ্ছে আমার ভলিউম, কারণ এল ইন্টু বি ইন্টু এইচ মানেই তো ভলিউম। তাহলে অ্যান্সার যেটা সেটা 19-এর মাল্টিপল হতে হবে, তাহলে অ্যান্সার আমার 19-এর মাল্টিপল হতে হবে। তাহলে 19-এর মাল্টিপল কোনটা হবে? কোনটা হবে? বা দেখো ইউনিট ডিজিটে আমার ইউনিট ডিজিটে 4 আসবে, 6 নং 54, তাহলে ইউনিট ডিজিটে 4 একমাত্র অপশন সিতে আছে, 684 হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বেসিকটা বুঝতে পারলে এবার আমি শর্টে বোঝাচ্ছি কীভাবে করতে হবে এই কোশ্চেন আসলে। আচ্ছা বেসিকটা বুঝতে পেরেছো তো? হুম 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 তো শর্ট কি এটা, শর্টকাট কি এসব জানতে হবে না, শর্টকাট দেখো ভাই, মুছে দিলাম। হ্যাঁ, এটা অঙ্কটা চিনতে পেরেছো? অঙ্কটা চেনা গেছে, অঙ্কটা চেনা গেছে বা বোঝা গেছে তো? যখনই এমন কোশ্চেন দেবে যে একটা সলিড কিউবারে তোমাকে অ্যাডজেসেন্ট ফেসের এইটা বলে দেবে 216, যেমন এখানে 216 বলেছে, 114 বলেছে, 19 বলেছে, মানে একটা সলিড কিউবারের যে অ্যাডজেসেন্ট সারফেসের এইরিয়াগুলো তোমাকে বলে দেবে। তোমাকে যখন এদের ভলিউম বের করতে বলবে তুমি কিচ্ছু করবে না, তুমি এই তিনটে প্রথমে গুণ করবে, মানে 216 ইন্টু 114 ইন্টু 19, এর খালি রুট করে দেবে, ব্যাস এটাই হচ্ছে শর্ট ফর্মুলা। এই শর্ট ফর্মুলা মনে থাকবে তো নাকি এটাও মনে থাকবে না? হ্যাঁ, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, ওটা তো আমি বেসিক শেখালাম, কিন্তু এক্সামে আসলে এরকম করতে হবে, শর্ট করতে হবে এক্সাম আসলে। আর এক্সাম এরকমই আসবে, খালি ডাটা চেঞ্জ হয়ে আসবে, এক্সামে এটাই আসবে, খালি ডাটা চেঞ্জ হয়ে আসবে। করা যাবে তো এক্সাম হলে? ব্যাস তখন কি, তখন এটাকে ভাঙাও খালি, তারপর গুণ ফুন করতে যাবে না। 216 মানে তুমি জানো কি বলো, 216 মানে তুমি জানো 6-এর কিউব, 114 থেকে ভাঙাও দেখবে 19 ইন্টু 6 হয়, আর এখানে 19 আছে। তা দেখো 6 ইন্টু 6 কিউব গুণ করলে কি হয়, 6⁴ ইন্টু 19 স্কোয়ার। এবার এর রুট করলে কি হয়, 6⁴ এর রুট করলে কি হয় 6 স্কোয়ার, আর 19 স্কোয়ারের রুট করলে কি হয় 19, ব্যাস এটাকে গুণ করে দেখো, অ্যান্সার অপশন সি হবে। ওকে, চলো নেক্সট করি। এই কোশ্চেনটা দেখো কি হবে, এই দেখো এটা করো, এটা প্রফিট লসের কোশ্চেন। আচ্ছা দেখি কি বলছে এখানে। না না, বলছে এ ম্যান পারচেসড 2 ভ্যারাইটিস অফ পেন অ্যাট দ্য রেট অফ 849, তার মানে কি ও দুটো ভ্যারাইটির পেন কিনেছে, একটা ভ্যারাইটি দুটো ভ্যারাইটি। ও যে প্রথম ভ্যারাইটিতে পেনটা কিনেছে সেটার দাম কি, সেটার দাম হচ্ছে গিয়ে 9টা পেনের দাম 8 টাকা, তাই না? মানে প্রথম ভ্যারাইটির পেনের কি, যে 9টা পেনের দাম 8 টাকা। আর দ্বিতীয় ভ্যারাইটি পেনের দাম কি, দেখো ₹8 পার পেন, মানে দ্বিতীয় ভ্যারাইটি যে পেন আছে সেটা খুব দামি পেন, সেটা এক পিসের দামই হচ্ছে গিয়ে 8 টাকা। ঠিক আছে, ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি না দুটোকে ইকুয়াল করে দিই। মানে দেখো প্রথম ভ্যারাইটি হচ্ছে 9টা পিসের দাম 8 টাকা, আর দ্বিতীয় ভ্যারাইটি একটা পিসের দাম 8 টাকা। আমি দ্বিতীয় ভ্যারাইটিকে 9টা পিস করে দিই, তাহলে দ্বিতীয় ভ্যারাইটি 9টা পিসের দাম কত হবে, 72 টাকা, তাই না? দ্বিতীয় আমি ধরে নিলাম যে ওই পার্সনটা দ্বিতীয় ভ্যারাইটির পেন 9টা কিনেছে। কেন ধরবো, আমি কেন ধরবো এটা দেখো, তার পরের লাইনে আমাকে বলে দিয়েছে, ইফ হি পারচেসড অ্যান ইকুয়াল নাম্বার অফ পেন্স অফ ইচ অফ দ্য 2 ভ্যারাইটি। তার মানে কি, ওই পার্সনটা দুটো ভ্যারাইটির ইকুয়াল নাম্বার অফ পেন কিনবে, মানে এর জন্য দেখো, হ্যাঁ এর জন্য আমি এখানে এটাকেও 9টা পেন করে দিলাম, তাই জন্য দাম 72 টাকা হয়ে গেল। তাহলে টোটাল ও 18টা পেন কিনেছে দুটো মিলিয়ে, ভ্যারাইটি মিলিয়ে, তাহলে এই টোটাল যে 18টা পেনের দাম কত হচ্ছে, 80 টাকা। তা টোটালি 18টা পেনের দাম কত হচ্ছে, 80 টাকা। এবার দেখো ও সেটাকে বিক্রি করেছে, সোল্ড অল দিস পেন্স অ্যাট ₹6 পার পেন। ও বিক্রি করেছে হচ্ছে কি একটা পেনের দাম 6 টাকা করে, এই দামে বিক্রি করেছে। তাহলে দেখো ও তো কিনেছে 18টা পেন, তাহলে এই 18টা পেনের বিক্রয় মূল্য কী হবে, 18টা পেনের 108 টাকা, ব্যাস
তোমার ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, মানে সিপি তোমার 80 টাকা 18টা পেনের, আর তোমার এসপি হচ্ছে গিয়ে 108 টাকা। তুমি এখানে প্রফিট পার্সেন্টেজ বের করো, কত বেড়েছে 28, তাহলে 28/80 ইন্টু 100%, তাহলে বললে কত হয় 20 দিয়ে কাটলাম 4, 20 দিয়ে কাটলাম 5, 4 দিয়ে কাটলাম 7, তাহলে 35%। ব্যাস, এটাই হচ্ছে অ্যান্সার, অপশন সি। ঠিক আছে, দেখো নেক্সট ইকুয়াল করতে হবে। এবার এখানে আমাকে বলেও দিয়েছি ইকুয়াল করার কথা, আমাকে এখানে তো বলেও হচ্ছে যে ইফ ইউ পারচেজ অ্যান ইকুয়াল নাম্বার অফ পেন্স অফ ইচ অফ দ্য টু ভ্যারাইটি, আমাকে এখানে বলেও দিয়েছে। ইউজুয়ালি ইকুয়াল করতে হয়, কিন্তু এখানে বলেও দিয়েছে। দেখো এইসব কোশ্চেন এলপিতে এসছে, তাহলে কি করা যাবে, তো কাটা অনেক বেশি চলে যাবে। তারপরে দেখো কি বলেছে, এ 280 মিটার লং ট্রেন রানিং অ্যাট এ স্পিড অফ 72 কিলোমিটার পার ঘন্টা। ব্যাস, এগুলো তো দেখে দেখে করা উচিত। কি হবে এটা, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম। তাহলে এখানে বলছে একটা 280 মিটার লং ট্রেন রানিং অ্যাট এ স্পিড অফ 72 কিলোমিটার পার ঘন্টা পাসেস এ প্ল্যাটফর্ম 30 সেকেন্ড। তাহলে কি দাঁড়ালো, 72 কিলোমিটার পার ঘন্টাকে প্রথম কথা তুমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, তাহলে 72 ইন্টু কত 5/18 করতে হবে, তাই না? তাহলে 5/18 করে দিলাম, ঠিক আছে। এবারে এটা কি আমার স্পিড হলো কত, 20 মিটার পার সেকেন্ড স্পিড। এবারে 30 সেকেন্ডে হচ্ছে টোটাল অতিক্রম করেছে, তাহলে 30 সেকেন্ডে কতটা দূরত্বে যাবে, 600 মিটার যাবে, তাই না? তাই তো, 30 সেকেন্ডে 600 মিটার যাবে। এবারে এই টোটাল 600 মিটারের মধ্যে কি, 600 মিটারের মধ্যে ট্রেনের লেন্থ হচ্ছে 280 মিটার, তাহলে বাদ দাও, বাকিটা হচ্ছে গিয়ে তোমার প্ল্যাটফর্মের লেন্থ 0, 2, 3, 320 মিটার। এটা অ্যান্সার হয়ে গেছে তো, তাহলে অপশন বি হচ্ছে এটা কারেক্ট। তাহলে নেক্সট দেখবেন, এটা দেখো কি বলেছে, দেখো এটা কি বলেছে। এটা আজকে আমরা ঘন অঙ্ক পড়ালাম, তাই না? চলো দেখা যাক এটা কি বলছে। বলছে যে অমিত's ইনকাম 2009 হচ্ছে 7,000 টাকা, হি গেটস অ্যান ইনক্রিমেন্ট অফ 10% এভরি ইয়ার, তাই না? 10% মানে তোমরা কি জানো 1/10। হোয়াট ওয়াজ হিজ ইনকাম ইন 2021, তাহলে 2019 থেকে 2021 কত বছরের হলো, 2 বছর। তার মানে কি ও 10 টাকা বেড়ে 11 টাকা হয়েছে প্রথম বছরে, সেকেন্ড বছর আবার 10 টাকা বেড়ে 11 টাকা হয়েছে, তাহলে 100 টাকা 2 বছরে বেড়ে 121 টাকা হয়েছে, তাই না? তাই না? তাহলে এই 100-র মান আমাকে অঙ্কে হচ্ছে কি 27,000 টাকা বলেছে, তাহলে 121-এর মান কি হবে? সিম্পল, দেখো অপশন হচ্ছে 11 মাল্টিপল হতে হবে। 11 মাল্টিপল কোনটা কোনটা হতে পারে, দেখো 11 মাল্টিপল, তাহলে 11 মাল্টিপল বের করার জন্য আমি কি শিখেছিলাম, এই যে বিয়োগ করে দাও। দেখো অপশন এ তো কোনোদিনও হবে না, আমি দেখি একদম, দেখো অপশন এ কোনোদিনও হবে না 11 মাল্টিপল, যেটা আমি দেখে বলে দিচ্ছি। অপশন ডিও কোনোদিন হবে না 11 মাল্টিপল, ঠিক আছে। অপশন সিটা হতে পারে, অপশন বিটাকে চেক করি নি একবার, 11 দুগুণে 22, তাকে এমনিও বিয়োগ করে চেক করতে পারি আমরা। 8, 3 একে 4, 3, 638কে 11 ভাগ করা যায়, 5 11 55, ও হ্যাঁ যাচ্ছে তো, তাহলে 8, ঠিক আছে, তাহলে 8, তাই না? আচ্ছা চলো তাহলে এটাকে করেই দিই, তাহলে ওখানে অপশন সি আর বি দুটো যাচ্ছে, মানে আর কিছু করার নেই, ফেসে গেছে, কিছু করার নেই, ফেসে গেছে। কিন্তু আমি এখানে কি দেখতে পাচ্ছি যে 27 আছে, তাহলে অ্যান্সার 27-এর মাল্টিপল হতে হবে, অপশন সি এটা হয়তো কারেক্ট অ্যান্সার হতে পারে। চলো দেখি, 100 ইউনিটের মান আমাকে বলে 27,000, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে গিয়ে হবে 270, তাই না? 270, তাহলে 121-এর মান কি হবে, 121-এর মান হচ্ছে 270 ইন্টু 11 ইন্টু 11, তার মানে এটা করলে কত হয়, না না ঠিকই আছে, অপশন সি হবে না, অপশন বি এটা কারেক্ট অ্যান্সার হতে পারে। ঠিক আছে, কিরকম করে হবে দেখো, 270 ইন্টু 11 করলে কত জানো, বা 121-কে 7 সাথে গুণই করে দিই ডাইরেক্টলি আমরা, 2 4 2 4 2 0 7 7 7 বরং 84, মানে 7 আর 2 6
হ্যাঁ 3267 অপশন বি কারেক্ট অ্যান্সার, ঠিক কারেক্ট, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ এখানে যেহেতু অপশন বি আর সি একসাথে 11 মাল্টিপল হয়ে যাচ্ছে আর পারলাম না আমরা গুণটা করতে হলো। ওকে চলো নেক্সট দেখুন, এখন নেক্সট এটা কী হবে, এটা কী হবে এটার অ্যান্সার? তখন কি বলেছে, এ ডজন অফ পেয়ার্স অফ জিন্স কোটেড অ্যাট রুপিস 3520, মানে এক ডজন মানে তোমার জানো 12টা জিন্স, তাহলে 12টা যে জিন্স আছে তার দাম আমাকে কত টাকা লিখেছে বলছে 3520 টাকা, আর অ্যাভেলেবেল একটা ডিসকাউন্ট অফ 35%, মানে এবার তুমি যদি 12টা জিন্স একসাথে কেনো তাহলে তুমি 35% একটা ডিসকাউন্ট পাবে, ঠিক আছে। হাউ মেনি পেয়ার্স অফ জিন্স ক্যান বি বট অ্যাট 572? প্রথম কথা দেখো 12টা জিন্সের দাম 3520 টাকা, তাহলে একটা জিন্সের কত দাম হবে? একটা জিন্সের দাম 3520 বাই 12, না 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 না, এক ডজন পেয়ার মানে এখানে 12টা বলতে চাইছে, ঠিক আছে। না 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 না, তাহলে দেখো, তাহলে 12টা জিনিসের দাম 3520, তাহলে একটা জিনিসের দাম কত হবে এখানে করে দিতে হলো, 12 দুগুণে 24, 3 12 দুগুণে 24, আচ্ছা এটা কাটাকুটি যাচ্ছে না, এটাকে রেখে দিই, নর্মালি রেখে দিই 3520 বাই 12, ঠিক আছে, এটাকে রেখে দিলাম, একটা জিনিসের দাম হচ্ছে এত। এবার কি বলেছে যে তুমি একটা ডিসকাউন্ট পাচ্ছ 35%, তাহলে দেখো এটা হচ্ছে তোমার সিপি, তুমি যদি 35% ডিসকাউন্ট পাও তাহলে তোমার দাম কত হয়? 35% ডিসকাউন্ট পেলে তোমার দাম কত হবে দেখো, 3520 বাই 12 ইন্টু 35% ডিসকাউন্ট মানে কি ইন্টু 65 বাই 100 না, 35% ডিসকাউন্ট মানে কি ইন্টু 65 বাই 100, এখান থেকে একটু ছোটো করতে পারি, ঠিক আছে, 5 দিয়ে 13 কাটলাম, 5 দিয়ে 2 কাটলাম, 2 দিয়ে কাটলাম এটা 176, তাহলে কত হচ্ছে, 176 ইন্টু 13 বাই 12, এটা রেখে দিলাম, আর গুণ করছি না কারণ লাস্ট থেকে আমায় কাটাকুটি করতে বলে আমি গুণটা করছি না, ঠিক আছে। এই হলো, এটা আমার কি দাঁড়ালো যে একটা জিন্সের দাম ডিসকাউন্ট দিয়ে দাঁড়ালো এত টাকা, তাই তো, একটা জিন্সের দাম ডিসকাউন্ট দিয়ে দাঁড়ালো হচ্ছে এত টাকা। এবার আমার কাছে আছে হচ্ছে কি 572 টাকা, আমার কাছে কত টাকা আছে 572 টাকা, তাহলে আমি কতগুলো জিন্স কিনতে পারবো, ঠিক আছে। দেখো একটা জিন্সের দাম হচ্ছে এত, আমার এত টাকা, আমার কাছে 572 টাকা, তাহলে আমি কতগুলো জিন্স কিনতে পারবো, কীভাবে করবো এটা? ধরে নিলাম, চলো ধরেই নিই, তুমি যদি না বুঝতে পারো ধরে নাও একটা জিনিসের দাম এত টাকা, ধরে নাও তুমি এক্সট্রা জিন্স কিনেছো, তাহলে তুমি এক্সট্রা জিন্স কিনলে কি হবে, এক্স ইন্টু 176 ইন্টু 13 বাই 12, তাহলে এর মানই হচ্ছে 572, তোমার কাছে 572 টাকাই তো আছে, তাই না, ঠিক আছে। তাহলে কি 572কে তাহলে আমার ভাগ করতে হয় 572 ইন্টু 12 বাই হচ্ছে কি 176 ইন্টু 13, ব্যাস, তাহলে এটাই হচ্ছে গিয়ে এক্সের মান দাঁড়ালো, ঠিক আছে। তাহলে এটাকে করি এবার, তাহলে 13 দিয়ে যদি কাটি তাহলে 4 তেরং 52, আচ্ছা 4 তেরং 52, 4 তেরং 52 বা 4 তেরং আবার 52, এটা দিয়ে কাটলাম কত 4, 40 থেকে 176 কাটলাম 4, 4 থেকে 12 কাটলাম 3, তাহলে এক্সের মান হচ্ছে 3, তার মানে আমি 3টে জিন্স কিনতে পারবো, ঠিক আছে, অপশন নেই, বোঝা গেল, কারেক্ট তো, ঠিক আছে। চলো নেক্সট করি, দেখো এইটা, দেখো এটা কি হবে, দেখো এটা যদিও ম্যাথের কোশ্চেন না, আমি বুঝতে পারিনি, এটা ফিজিক্সের কোশ্চেন, এটা বলো তো কত হবে অ্যান্সার এটা? হ্যাঁ কি দাঁড়ালো যে এটা হচ্ছে কি মানে ফিজিক্সের কোশ্চেন নাকি, বিজয় রাইডস এ বাইসাইকেল 10 মিটার ফ্রম হোম টু ইস টাউন, মানে হোম থেকে টাউনে টিউশন করতে গেল 10 মিটার, আর দেন হচ্ছে গিয়ে আবার 5 মিটার গেল হচ্ছে গিয়ে শপে গেল, ই ট্রাভেলস ব্যাক ফ্রম দ্য সেম ওয়ে কভারিং দ্য সেম ডিস্টেন্স, মানে ও আবার সেম ডিস্টেন্স কভার করেছে এভাবে, তাহলে ওর টোটাল হোয়াট ইজ দ্য টোটাল পাথ লেন্থ, তাহলে পাথের লেন্থ মানে এখানে আসলে ডিসপ্লেসমেন্টের মান জানতে চেয়েছে, তাহলে এখানে আসলে ডিসপ্লেসমেন্ট জানতে চেয়েছে, যার অ্যান্সার হবে অপশানে 0, ঠিক আছে। চলো নেক্সট যাই, নেক্সট দেখো তো এই কোশ্চেনটা করো, ডিসকাউন্টের মানে প্রফিট লসের কোশ্চেন, এটা করো দেখি।
এটা দেখো, হ্যাঁ কি বলেছে এটা, এ মেগা বট এ ব্যাগ অফ 4 রুপিস এত আফটার গেটিং এ ডিসকাউন্ট অন 18% অন দ্য মার্ক প্রাইস। মানে ধরো মার্ক প্রাইস আছে, তার উপরে 18% ডিসকাউন্ট দিয়েছে। মার্ক প্রাইস হচ্ছে কী বলো তো, যেটা তোমার ওই ওই ইসের মধ্যে লেখা থাকে, তাই না? ওই ধরো জিন্স বা তুমি ধরো প্যান্ট কিনছো বা জামা কিনছো, তো তার যে ট্যাগে লেখা থাকে সেটা মার্ক প্রাইস, ঠিক আছে? তো 18% ডিসকাউন্টে তুমি ব্যাগটাকে 1271 টাকায় কিনেছো। কত? 1271 টাকায় কিনেছো, ঠিক আছে? তাহলে মার্ক প্রাইস কত? এটা সিম্পল। তাহলে মার্ক প্রাইস কত? ধরো মার্ক প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে 18% ডিসকাউন্ট দিলে কত? 82 টাকা হবে। তাহলে 82-র মানই তোমাকে 1271 বলেছে। তাহলে 82-র মান তোমাকে 1271 বলেছে। তাহলে 1 ইউনিটের মান কত? 1271/82। তাহলে 100 ইউনিটের মান কত হবে? কত হবে? 1271/82 ইন্টু 100। আচ্ছা করো, তাহলে 41 দিয়ে কাটলাম 2, 41 দিয়ে কাটলাম 3 দিয়ে কাটলাম, 41 দিয়ে 3 দিয়ে কাটলাম 124, সরি 41 ইন্টু 3 করলে কত হয়? 123, তাই না? 123, তাই তো? তাহলে এটা হয় হচ্ছে কি 44। আচ্ছা 1271, আচ্ছা আচ্ছা সরি, এটা 1271 না, আমি 4 ভাবছি। তাহলে 41 3 কাটলাম কত হয়? 123। তাহলে 41 আবার আছে, তাহলে 41 আর 41 হয়ে গেল। তারপরে এটা হচ্ছে কি 2 দিয়ে কাটলাম 150, তাহলে 5 5 মানে 1550। তাহলে 1550 কোনটা আছে? অপশন বিতে, ঠিক আছে তো? এক সেকেন্ড জাস্ট, হ্যাঁ। ঠিক আছে, তাহলে বোঝা গেল তো কোশ্চেনটা? হ্যালো, এগোই তাহলে নাকি? হ্যালো, সাউন্ড শোনা যাচ্ছে তো? হ্যাঁ, তো তাহলে নেক্সট কোশ্চেনে এগোই এবার যে 85 নম্বর যে কোশ্চেনটা আছে, দেখো এই কোশ্চেনটা একটু মানে ভুল টাইপ করেছে, এখান থেকে আমি নিয়েছি, তো আমি এটা ঠিক করে দিই। না না, কঠিন কিছু নেই এখানে, হচ্ছে গিয়ে কি কি ব্যাপারটা আমি বলছি। এখানে এখানে এইটা লাগবে না, মানে এইটুখানি কোশ্চেন মুছে দিচ্ছি এটা। আচ্ছা আমি বলে দিচ্ছি কইটুখানি কোশ্চেনটা, কঠিন না এটা। দেখো কোশ্চেন হচ্ছে এইটাই, যে ইফ এ ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল অ্যান্ড পি ট্যান এ ইকুয়ালস টু এন সেকে, মানে আমাকে বলেছে কি পি ট্যান এ ইকুয়ালস টু বলেছে এন সেকে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস, মানে আমাকে হচ্ছে কি পি স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই পি এন এর ভ্যালু আমাকে জানতে চেয়েছে, আমাকে যে ভ্যালু জানতে চেয়েছে, ঠিক আছে? অপশানগুলো মানে এইটুখানি কোনো কাজের না, এইটুখানি কোনো কাজের না, যেটা আমি মার্ক করলাম এটা কোনো কাজের না, ঠিক আছে? এটা কোনো কাজের না। অপশান এ হচ্ছে কি তোমার এইটা, অপশান এ এর দেখো এটা বলেছে, অপশান বি এটা, অপশান সি এটা, অপশান ডি এটা, ঠিক আছে? দেখো এটা কী করবে, দেখো এটা সিম্পল, পি এটাকে লেখা যায় কি পি বাই সেকে ইকুয়ালস টু এন বাই ট্যান এ। এটাকে এরকম লেখা যায়, কোনাকুনি করে দিলাম আমি, যে পি বাই সেকে মানে সেকে তলায় আসলো, ট্যান এ এনের তলায় গেল। এবার আমি একটা কাজ করি, আমি না এর মানকে 1 ধরে নিই, আমি ধরে নিলাম যে এদের মান 1, তাহলে কী হয় দেখো, পি এর মান হয়ে গেল সেকে, এন এর মান হয়ে গেল ট্যান এ, তাই না? তাহলে পি এর মান হয়ে গেল সেকে, এন এর মান হয়ে গেল ট্যান এ। এবার তুমি এখানে ফর্মুলা বসিয়ে দাও, মানে এখানে বসিয়ে দাও মানগুলো, যে পি এর মান কত হলো, পি এর মান সেক্স স্কোয়ারে, পি স্কোয়ার আছে মানে এটা সেক্স স্কোয়ারে, আর এন স্কোয়ার আছে মানে ট্যান স্কোয়ারে, ঠিক আছে? বাই পি ইন্টু এন, তাহলে পি ইন্টু এন মানে কি দাঁড়ালো, সেকে ইন্টু ট্যান এ, দেখো সেক্স স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ মান কত, মানে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মান কত, তাই সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মান 1, তাহলে এটা কি দাঁড়ালো 1 বাই সেকে ইন্টু ট্যান এ, তাহলে কি দাঁড়ালো 1 বাই সেকে ইন্টু ট্যান এ। সেক্স স্কোয়ার থিটা
না সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে 1 হয়, ঠিক আছে 1 হয়। তাহলে এখানে কি দাঁড়ালো, এটা 1/sec a ইন্টু tan a, তাই তো। তাহলে দেখো এটাকে লেখা যায় কি, এটাকে লেখা যায় 1/sec a ইন্টু 1/tan a, তাই না। এবার দেখো 1/sec a মানে কি cos a, তোমরা জানো, আর 1/tan a মানে কি cot a। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো cos a ইন্টু cot a। অপশানে দেখো তো আছে cos a ইন্টু cot a আছে, অপশান সিতে আছে cot a ইন্টু cos a অথবা cos a ইন্টু cot a, ঠিক আছে একই ব্যাপার। তাহলে এটা অ্যান্সার অপশান সি দাঁড়ালো। কিছুই না, তোমাকে খালি এইটুখানি জানতে হবে। দেখো এইটুখানি কিন্তু আমরা মাধ্যমিকে শিখতাম এই জিনিসটা, তাই না, যে পি tan a ইকুয়ালস টু n sec a মানে কি, এটাকে লেখা যায় p/sec a ইকুয়ালস টু n/tan a। ধরে নিই আমরা আর ইকুয়ালস টু 1 ধরে নিলাম, তাহলে কি, তাহলে p এর মান sec a হয়ে গেল, tan এর মান tan a হয়ে গেল, ব্যাস এখানে তুমি বসিয়ে দেবে p স্কয়ার মাইনাস n স্কয়ারের জায়গায় sec স্কয়ার মাইনাস tan স্কয়ারে, আর p ইনটু n জায়গায় sec ইনটু tan a, ব্যাস এবার তুমি সলভ করে এর অ্যান্সার cos a ইনটু cot a পেলে, ঠিক আছে। কঠিন কোনো কোশ্চেন দেয়নি, ইজি কোশ্চেন, হ্যাঁ cot, ব্যাস। চলো নেক্সট দেখো তো, এই কোশ্চেনটাকে ট্রাই করো, দেখো তো এটা টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন, ট্রাই করো দেখি এটাকে। অর দিয়ে থাকলে কি করতে হয়, এটা তো মেন ব্যাপার। অর দিয়ে থাকলে কি করতে হয়, এই যে যেমন 6 ম্যান অর 5 women ক্যান কমপ্লিট এ জব ইন 7 দিন। হ্যাঁ তার মানে কি 6 ম্যান অর 5 women যদি একটা জব 7 দিনে করে, তার মানে কি, তার মানে 6 ম্যান একটা জব 7 দিনে করে, তাহলে একজন ম্যান কত দিনে করবে জবটা, হ্যাঁ তাহলে 42 দিনে করবে, ঠিক আছে। সেম ভাবে 5 জন ওম্যান একটা কাজ, এই যে 5 জন ওম্যান একটা কাজ 7 দিনে করে। অর মানে হচ্ছে এটাই, অর মানে কি, অর মানে 6 জন ম্যান এই কাজটা 7 দিনে করবে, ঠিক আছে, আবার 5 জন ওম্যানও এই কাজটা 7 দিনে করবে, এটাই অরের মানে, বোঝা গেল, বুঝা গেল। হ্যাঁ তাহলে একজন ওম্যান কত 35 দিনে করে, ব্যাস এবার তোমার অঙ্ক হয়ে গেল যে একজন মেন করে 42 দিনে, একজন ওম্যান করে 35 দিন, ঠিক আছে, একজন মেন করে 42 দিন, একজন ওম্যান করে 35 দিন, ব্যাস। এবারে কি করতে হয় তোমরা জানোই, দেখো এবারে কি করতে পারে, এলসিএম করতে হয়। এলসিএম করলে কি হয়, এর এলসিএম করলে কথা বলো তো, এলসিএম করলে হয় হচ্ছে গিয়ে 210, তাহলে 210 হচ্ছে টোটাল ওয়ার্ক, তাহলে 210টা হয়ে গেল আমার টোটাল ওয়ার্ক। তাহলে 210 যদি টোটাল ওয়ার্ক হয়, তাহলে মানুষ মানে ম্যানের তাহলে এফিসিয়েন্সি কত হবে, ম্যানের এফিসিয়েন্সি 210/42 মানে 5, যেটাকে আমরা গোল করে দিলাম, আর ওমেনের এফিসিয়েন্সি কত হবে 210/35 মানে তোমার 6 হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো তাহলে ম্যানের এফিসিয়েন্সি 5 পেলাম, ওমেনের এফিসিয়েন্সি 6 পেলাম। এবার আমায় বলেছে 6 জন ম্যান ওয়ার্ক ফর 5 ডেজ। এবার আমায় কি বলেছে, এবার আমায় বলেছে যে 6 জন ম্যান 5 দিনের জন্য কাজ করেছে। তাহলে যদি একজন ম্যানের এফিসিয়েন্সি যদি 5 হয়, তাহলে 6 জন ম্যানের এফিসিয়েন্সি কত হবে 30। তাহলে 30 এফিসিয়েন্সি নিয়ে 5 দিন কাজ করলে টোটাল কতটা কাজ হবে, 30 এফিসিয়েন্সি নিয়ে 5 দিন কাজ করলে, না 30 এফিসিয়েন্সি নিয়ে তুমি 5 দিন কাজ করবে, তাহলে কতটা কাজ হবে, 30 এফিসিয়েন্সি নিয়ে তুমি 5 দিন কাজ করলে তোমার 150 ইউনিট কাজ হবে, তাই না। 30 এফিসিয়েন্সি নিয়ে তুমি 5 দিন কাজ করলে তোমার এফিসিয়েন্সির মানে কি, এফিসিয়েন্সি মানে হচ্ছে কি ইউনিট পার ডে, আর 5 দিন হচ্ছে দিন, তাহলে 30 ইউনিট পার ডে এফিসিয়েন্সি নিয়ে তুমি 5 দিন কাজ করলে তোমার কতটা কাজ হবে, 150 ইউনিট কাজ হবে। দেখো টোটাল তোমার 210 ইউনিটের কাজ ছিল, তা আমরা 150 ইউনিটের কাজ তুমি করে ফেলেছো, তাহলে বাকি কতটা ইউনিট পড়ে থাকে, 60 ইউনিট পড়ে থাকে, তাই তো। এবার দেখো এই 60 ইউনিট তার নাম্বার অফ ওম্যান রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক ইন 5 দিন, তার মানে এই 60 ইউনিট কাজ এবার 5 দিনে করতে হলে কত এফিসিয়েন্সি লাগবে, এই 60 ইউনিট কাজ 5 দিনে করতে হলে তোমার 12 ইউনিট পার ডে এফিসিয়েন্সি লাগবে, 12 ইউনিট পার ডে এফিসিয়েন্সি লাগবে, সেটা হচ্ছে ওম্যানরা মিলে করবে। এবার দেখো একটা ওম্যানের এফিসিয়েন্সি হচ্ছে কি 6, তাহলে 12 এফিসিয়েন্সি আনতে গেলে কটা ওম্যান লাগবে, দেখো একটা ওম্যানের এফিসিয়েন্সি 6, তাহলে আমার চাচ্ছে 12 ইউনিট পার ডে এফিসিয়েন্সি চাই, তাহলে আমার 2 জন ওম্যান লাগবে, তাই না, মানে 2 জন ওম্যান মিলে রিমেনিং কাজটা শেষ করতে পারবে। ক্লিয়ার তো, দেখে না হ্যাঁ দেখো, আচ্ছা এখানে এতদূর বুঝতে পারলে যে হচ্ছে কি, এখানে হচ্ছে কি যে 6 জন ম্যান টোটাল 150 ইউনিট কাজ করে ফেলবে, তাই তো। তাহলে
বাকি তোমার কাছে 60 ইউনিট কাজ করে থাকে, বাকি তোমার কাছে 60 ইউনিট কাজ করে থাকে, এইটুকুনি বুঝতে গেলো তো, যে বাকি আমার কাছে 60 ইউনিট কাজ করে থাকে, ঠিক আছে। এবার দেখো এই বাকি 60 ইউনিট কাজটা বলেছে যে কতজন ওম্যান মিলে এই বাকি 60 ইউনিট কাজটা 5 দিনে করতে পারবে, এটা আমাকে বলেছে যে কতজন ওম্যান মিলে 60 ইউনিট কাজটা 5 দিনে করতে পারবে, তাই তো। দেখো এটা কানেক্ট করিনি এবার আমি, ঠিক আছে। হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যালো, শোনা যাচ্ছে তো? তাহলে কি বললাম, তাহলে আমি বললাম যে 150 ইউনিট কাজ হচ্ছে গিয়ে ছেলেরা মানে মেনরা করে ফেলেছে। তাহলে দেখো বাকি 60 ইউনিট কাজ পড়ে থাকে, এটুকুনি বোঝা গেলো যে বাকি 60 ইউনিট কাজ পড়ে থাকে। এবার এই বাকি যে 60 ইউনিট কাজটা যেটা আছে, এই যে বাকি যে 60 ইউনিট কাজ এখানে, এই যে বাকি যে 60 ইউনিট কাজটা আছে এটা কারা মিলে করবে? এটা ওম্যানরা মিলে করবে তো। বাকি 60 ইউনিট কাজটা ওম্যানরা মিলে করবে তো। তাহলে এই ওম্যানরা মিলে দেখো বাকি 60 ইউনিট কাজ 5 দিনে শেষ করতে হবে। তাহলে দেখো যদি 60 ইউনিট কাজ তুমি 5 দিনে শেষ করতে চাও তাহলে তোমার টোটাল কত এফিসিয়েন্সি লাগবে? 12 ইউনিট পার ডে এফিসিয়েন্সি লাগবে, এইটুকুনি বোঝা গেল। এবার দেখো একজন ওম্যানের এফিসিয়েন্সি 6, একজন ওম্যানের এফিসিয়েন্সি 6, তাহলে কতজন ওম্যান লাগবে? 2জন ওম্যান লাগবে, তাহলেই তো 6 আর 2 গুণ করে 12 হবে, তাই না? তাহলে একজনের এফিসিয়েন্সি 6 ইউনিট পার ডে হয়, তাহলে আমার কতগুলো ওম্যান লাগবে? 2জন ওম্যান লাগবে, ঠিক আছে। এটাই ছিল এই কোশ্চেনটা। এই কোশ্চেনটাকে স্টার মারলাম, এটাকে আরো 2-3 বার প্র্যাকটিস করবে, ওকে। চলো নেক্সট এগোই। নেক্সট দেখো তো, নেক্সট হচ্ছে কি এই যে এই কোশ্চেনটা বেশ ভালো, এটাকে আমি দেখছি, এই কোশ্চেনটা দেখো, এটাকে ট্রাই করো। এটা বেশ ভালো কোশ্চেন, এটাকে আমি স্টার মারবো, এটাকেও 2-3 বার প্র্যাকটিস করতে হবে। আমি যেগুলো 2-3 বার প্র্যাকটিস করার কেস সেগুলো আমি বলে দেবো, ঠিক আছে। দেখো এটাকেও হচ্ছে কি তোমার 2-3 বার প্র্যাকটিস করতে হবে। কি বলছে দেখো, বলছে ইন এ হসপিটাল দ্য রেশিও বিটুইন দ্য নাম্বার অফ ডক্টরস অ্যান্ড দ্য নাম্বার অফ নার্সেস ওয়াজ 1:3। তার মানে একটা হসপিটালে ডক্টর আর নার্স ছিল, তাদের রেশিও হচ্ছে কি তোমার 1:3, ঠিক আছে। বলছে হোয়েন 12টা নিউ ডক্টর জয়েন দ্য হসপিটাল অ্যান্ড 24 নার্সেস লেভ দ্য হসপিটাল দ্য রেশিও বিকেমস 3:4। তাহলে কি হলো যে তোমার 12টা নতুন ডক্টর জয়েন করেছে এবং তোমার 24টা নার্স পালিয়ে গেছে বা লেফট করেছে, এর ফলে তোমার রেশিও কত দাঁড়ালো? ডক্টর আর নার্সের 3:4। দেখো এর ফলে তোমার রেশিও দাঁড়ালো 3:4। এই যে ছবিটা আমি আঁকলাম, ছবিটা আঁকাটা বুঝতে পেরেছো? ছবিটা আঁকাটা বুঝতে পেরেছো তো? যে ডক্টর আর নার্স ছিল তাদের রেশিও 1:3, ডক্টর 12 জন অ্যাড হলো, নার্স 24 জন চলে গেল, এর ফলে রেশিও 3:4 দাঁড়ালো। আফটার দ্য রেজিগনেশন অফ কে মোর নার্সেস, এবার কি হয়েছে দেখো কিছু নার্স আবার রিজাইন করে দিয়েছে, তাহলে -K, ঠিক আছে। আফটার দ্য রেজিগনেশন অফ কে মোর নার্সেস দ্য হসপিটাল দ্য রেশিও বিকেমস 1:1। মানে এবারে কি হলো, কিছু নার্সেস রিজাইন করে দিল, রিজাইন করে দেওয়ার ফলে না ডক্টর আর নার্সের যে রেশিও সেটা 1:1 হয়ে গেল। এবার বুঝতে পেরেছো? এবার ছবিটা মানে বুঝতে পেরেছো যে দেখো 3:4 ছিল, এবার 3:4 ছিল, এবার কিছু নার্স রিজাইন দিয়ে দিয়েছে, কিছু নার্স রিজাইন দিয়ে দেওয়ার ফলে ডক্টর আর নার্সের রেশিও কত দাঁড়ালো? 1:1, ডক্টর আর নার্সের রেশিও কত দাঁড়ালো? 1:1, ঠিক আছে। তাহলে আমাকে কে এর ভ্যালুটা জানতে চেয়েছে, আমাকে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। দেখো এটা ভালো করে বুঝতে গেলে কোশ্চেনটা ছবিটা আঁকা বুঝতে পারছো, ছবিটা কি রেখেছি বুঝতে পারছো তো? এবারে কোশ্চেনটা করবো কিভাবে, দেখো এই কোশ্চেনটা হিন্টটা তোমাকে ধরতে হবে যে তুমি সেকেন্ড স্টেজে দেখো ডক্টর আর নার্সের রেশিও 3:4 ছিল, কে জন নার্স মানে কে নার্স চলে যাওয়ার পর রেশিও 1:1 হলো। ভালো করে দেখো ডক্টরের কি মানের কোনো চেঞ্জ হয়েছে? যখন কে জন নার্স রিজাইন দিয়েছে তখন কি ডক্টরের মানের কোনো চেঞ্জ হয়েছে? হয়নি, তাই তো। ডক্টরের মানে কোনো চেঞ্জ হয়নি, তাহলে দেখো তাহলে এটা যদি 3:4 হয়, আমি তো এটাকেও রেশিওকে লিখতে পারি 3:3। তাহলে দেখো ভালো করে ডক্টর আগেও 3 ছিল, এখনো 3 আছে, নার্স আগে 4 ছিল, এখন 3 হয়ে গেছে। তার মানে কি নার্স তোমার 1 ইউনিট কমেছে, নার্স তোমার 1 ইউনিট কমেছে, তাই না। নার্স তোমার 1 ইউনিট কমেছে, মানে আমি যাই করি না কেন আমার 1 ইউনিটের মান বের করতে হবে, আমার 1 ইউনিটের মান যেটা হবে সেটাই আমার অ্যান্সার, তাই তো, ঠিক আছে। তাহলে দেখো নার্স আমার 1 ইউনিট কমেছে। এইবারে তুমি এই প্রথম পোর্শনটাকে দেখো, মানে প্রথম স্টেজটা দেখো, যেখানে ডক্টর আর নার্সের রেশিও ছিল 1:3,
তারপরে দেখো ডক্টর 12 বেড়েছে, নার্স 24 কমেছে, ফলে রেশিও 3:4 হয়েছে। দেখবে এটা আমি যখন তোমাদের রেশিও চ্যাপ্টার করেছিলাম তখন এই শর্ট ট্রিকটা শিখিয়েছিলাম যে ধরো তোমাকে যদি কোনো ক্ষেত্রে একটা রেশিও ধরো তোমাকে বলে দিল 1:3, যেমন এখানে বলেছে ডক্টরের রেশিও প্রথমে ছিল, ডক্টর আর নার্সের প্রথমে রেশিও ছিল 1:3, পরের রেশিও কত হয়েছে 3:4, পরের রেশিও কত হচ্ছে দেখো 3:4। এটা হলো কিভাবে? পরে রেশিও 3:4 হলো কিভাবে? পরে রেশিও 3:4 হলো কিভাবে? ডক্টর 12 জন বেড়ে যাওয়ার ফলে আর নার্স 24 জন কমে যাওয়ার ফলে। তাহলে তুই ডক্টরের তলায় +12 লিখবে আর নার্সের তলায় -24 লিখবে, ঠিক আছে? তো ডক্টরের তলায় +12 আর নার্সের তলায় তুমি -24 লিখলে। এবার তুমি কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে কিরকম করে করবো দেখো, দেখো 4 অক্ষে 4, এই গুণটা করলাম 4 অক্ষে 4, তাহলে 4 × 1 মানে 4 অক্ষে 4 মাইনাস কি হবে 3 × 3। এটাই কার সাথে সমান হবে? এই মানটা সমান হবে হচ্ছে গিয়ে, এবার এদিকটা গুণ করো 3 × 24 মানে এটা -24 মানে 3 × -24 মাইনাস 4 × 42। দেখো তো 4 × 12 সরি 4 × 12। দেখো তো এই যে আমি যেটা বোঝালাম এটা মনে পড়েছে? এটা মনে পড়েছে? রেশিও পোর্শন নিয়ে আমি একটা ট্রিক শিখেছিলাম না এরকম, এটা হচ্ছে কোনাকুনি বের করার ট্রিক। মানে এটা কখন ইউজ করবো আমরা বুঝতে পেরেছো? এটা কখন ইউজ করবো? ধরো সাপোজ তোমাকে কোনো কিছু রেশিও ধরো তোমাকে বলেছে 2:5, ঠিক আছে? এবার ধরো এ আর বি এর রেশিও তোমাকে বলেছে 2:5, ধরো এ এর মান ধরে নাও 15 বেড়েছে, এর মান ধরে নাও 15 বেড়েছে আর বি এর মান ধরে নাও 20 কমেছে, এর ফলে রেশিও কত? ধরো এর ফলে রেশিও তোমার হচ্ছে 3:4। তুমি ফাইনাল রেশিওটা নিচে লিখলে। এটা হলো কিভাবে? এটা হলো হচ্ছে কি এ তোমার 15 বেড়েছে আর বি তোমার 20 কমেছে, তো তুমি এটাকে এবার সাজিয়ে নেবে, তুমি সাজিয়ে নিলে। এটা হচ্ছে তোমার ইনিশিয়াল রেশিও, এটা হচ্ছে ফাইনাল রেশিও। আর ফাইনাল রেশিও হলো কিভাবে সেটা হচ্ছে তুমি এভাবে লিখবে যে 15 বেড়ে যাওয়ার ফলে আর বি এর মান 20 কমে যাওয়ার ফলে। এবার তুমি কোনাকুনি গুণ করবে কিরকম? 2 × 4 করলে, 2 × 4 করলে মাইনাস 5 × 3 করবে, এটা ইকুয়ালস টু কি হবে 3 × -20, তারপরে এদিকে কি হবে 4 × -15, 4 × 15 মানে মাইনাস, ঠিক আছে? এটা খেয়াল করে দেখবে, এটা কিন্তু আমি শিখেছিলাম। তো আমরা এখানে এই অঙ্কটাতে আমরা ওই ট্রিকটা ইউজ করব। চলো এটা মুছে দিলাম। দেখো এবারে আমরা যদি সলভ করি, তাহলে সলভ করলে কি দাঁড়াচ্ছে দেখো তো, আমরা সলভ যদি করি তাহলে এখানে 4 অক্ষে 4 -9, 4 - 9 দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে -72 -48, তাহলে কত হয় -120, আর হচ্ছে কি -5। তাহলে দেখো -5 ইউনিটের মান হচ্ছে কত? -120। তাহলে মাইনাস তো 2 থেকে কেটে যায়, তাহলে ছাড়ো এটা। 5 ইউনিটের মান কত দাঁড়াচ্ছে? 5 ইউনিটের মান দাঁড়ালো 120, তাহলে 1 ইউনিটের মান কত? 24। আমি বললাম না যে সেকেন্ড ক্ষেত্রে দেখো এবার যে নার্সের মান 4 ছিল সেখান থেকে কমে 3 হয়েছে, মানে 1 ইউনিট কমেছে। তাহলে 1 ইউনিটের মান কত? তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 24, তাহলে কে এর মান কত? তাহলে কে এর মান 24, মানে 24 জন নার্স তোমার পরে চলে গেছে, মানে কে এর ভ্যালু হচ্ছে 24। ক্লিয়ার? এই কোশ্চেনটাকে তাহলে কতবার রিভিশন মারতে হবে? কোশ্চেনটাকে একদম ঠিক, ঠিক আছে? চলো নেক্সট এগোই। নেক্সট দেখো তো 16 নম্বরটা দেখো, ট্রাই করো। দেখো 16 নম্বরটা দেখো, 16 নম্বরটা মুখোমুখি করে দেবে, 16 নম্বরটা মুখোমুখি করে দেবে। কি বলেছে? এটা কিউব, হ্যাঁ, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান 16, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান 16, আর আমাকে এক্স প্লাস ওয়াই এর মান 4 বলেছে। তাহলে এক্স ওয়াই এর মান কি হবে? তাহলে এক্স ওয়াই এর মান কি হবে? কি ফর্মুলা? দেখো এ কিউব প্লাস বি কিউব মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান 16 বলেছে। এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 16। এবার দেখো এক্স প্লাস ওয়াই মানে আমাকে 4 বলেছে না, তাহলে বসিয়ে দাও 4 এর কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই ইন্টু 4 ইকুয়ালস টু 16। তাহলে 4 এর কিউব মানে কত? 64 মাইনাস 12xy ইকুয়ালস টু 16। তাহলে 16টা বাদ দিকে আসলে কি হবে? 64 বিয়োগ 16 ইকুয়ালস টু 12xy ডান দিয়ে গেলে কি হবে? 12xy প্লাস 12xy, তাহলে এটা করলে কি 48 ইকুয়ালস টু 12xy। তাহলে x এর মান কত দাঁড়ালো? x এর মান 4 দাঁড়ালো। তাহলে অপশন সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তাহলে নেক্সট যাই। নেক্সট দেখো এই কোশ্চেনটা, দেখো এই কোশ্চেন আছে, এই কোশ্চেনটা পারবে করতে, দেখো সলভ করো।
দেখো এটা কি বলছে, সিস্টেম হ্যাজ টু ইনলেটস L1 and L2. L1 alone can fill it in 8 ঘন্টা, L2 in 4 ঘন্টা। তার মানে দুটো পাইপ আছে, এটা পাইপ আর সিস্টেমের কোশ্চেন। L1 হচ্ছে কি 8 ঘন্টায় ফিল করে, আর L2 হচ্ছে কি 4 ঘন্টায় ফিল করে। তাহলে if both inlets are open, what will be the time required to fill the system? তাহলে টোটাল কতটা টাইম লাগবে পুরো সিস্টেমটা ফিল করতে? এর ফর্মুলা কি? এর ফর্মুলা কি? 8 × 4 বাই 8 + 4, তাই না? তাই না? তাহলে কত হলো 32/12, মানে হচ্ছে কি 8/3। তাহলে অ্যান্সার হচ্ছে কি অপশন সি। মানে এভাবে করতে পারো, দেখো টোটাল তাহলে কত ইউনিট, টোটাল তাহলে কত ইউনিট জল হবে? 4 আর 8 এর লসাগু কত হয়? 8 ইউনিট। তাহলে L1 এর এফিসিয়েন্সি কত? 1, আর L2 এর এফিসিয়েন্সি কত? 2। ব্যাস, তাহলে টোটাল কতটা টাইম লাগবে পুরো সিস্টেম ফিল করতে? মানে 8 ইউনিট ফিল করতে, দুজনের এফিসিয়েন্সি 1 আর 2, তাহলে 1 + 2 মানে 8/3। একই ব্যাপার, তুমি যেভাবে পারো সেভাবে করতে পারো। অপশন সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট দেখে ট্রাই করে দেখি। এটা দেখো বলেছে যে ট্রেন গোস ফ্রম A to B at a speed of 40 km/ঘন্টা and returns from B to A by the same route in 10 km/ঘন্টা। মানে A থেকে B তে গেছো তুমি 40 km/ঘন্টা স্পিড নিয়ে, দেখা যাচ্ছে তো, আর B থেকে A তে গেছো তুমি 10 km/ঘন্টা স্পিড নিয়ে। তাহলে অ্যাভারেজ স্পিড বের করতে হবে। তাহলে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি? অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি মনে আছে? 2xy/x + y। ব্যাস এই ফর্মুলাটা ইউজ করো এখানে। 2 × x এর মান ধরো না 40, আর y এর মান 10, তাহলে 2 × 40 × 10/40 + 10, মানে এটা হয়ে গেল হচ্ছে কি 800/50, মানে 16 হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট দেখো এই কোশ্চেনটা কি বলেছে। দেখো এই কোশ্চেনটা বলেছে যে ইন ত্রিভুজ PQR কোণ Q 90 ডিগ্রি। তো চলো PQR এঁকে ফেলি আমরা। আরে यार, যেখানে কোণ Q আমাকে 90 ডিগ্রি বলে, তাহলে এই দেখো PQR এঁকে ফেললাম, কোণ Q 90 ডিগ্রি, তাহলে Q কে এখানে রাখলাম, P এখানে আর এখানে। তাহলে কোণ Q আমাকে 90 ডিগ্রি বলেছে, আর tan R বলেছে হাফ। দেখো tan R মানে কি জানো? tan R এর মান হাফ বলছে। tan R মানে কি? এই R এর রেসপেক্টে, এই R এর রেসপেক্টে দেখো tan মানে কি? tan মানে কি জানো? লম্ব/ভূমি না? tan মানে কি? লম্ব/ভূমি না? তাহলে tan R এর মান হাফ মানে কি? tan R এর মান হাফ মানে কি? তুমি এই R থেকে ভালো করে দেখো, তুমি এই R থেকে যদি দেখো তাহলে লম্ব হচ্ছে PQ আর ভূমি হচ্ছে QR, তাই না? তাহলে লম্ব হচ্ছে কি তোমার 1 হচ্ছে কি লম্ব এখানে, মানে লম্ব হচ্ছে 1 ইউনিট, আর ভূমি হচ্ছে কি 2 ইউনিট, তাই তো? তাহলে PQ এর মান আমি 1 লিখলাম, Q এর মান 2 লিখলাম। তাহলে বলো তো P আর কত হবে? তাহলে অতিভুজ কত হবে বলো তো? √2² + 1² না, মানে √5। ঠিক আছে, আমি 3টে পেয়ে গেলাম, মানে আমি লম্ব, ভূমি, অতিভুজ 3টে পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এটা, মানে এটার ভ্যালু কত এটা আমাকে জানতে চেয়েছে। মানে কি আছে দেখো, এখানে sec P আছে। দেখো sec P মানে জানতে হবে sec P মানে কি। মানে P থেকে তুমি যদি দেখো sec মানে কি বলো তো? sec মানে কি জানো? sec মানে হচ্ছে গিয়ে তোমার কি বলো? অতিভুজ/ভূমি, মানে cos এর উল্টো। cos মানে কি ছিল? cos মানে ভূমি/অতিভুজ, তাই না? তাহলে sec মানে কি? উল্টো অতিভুজ/ভূমি। তাহলে sec P বলেছে, sec P বলেছে। তাহলে P থেকে যদি তুমি দেখো তাহলে ভূমি কোনটা হবে তোমার? মানে অতিভুজ/ভূমি হবে। তাহলে অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে √5, অতিভুজ √5 না? তাহলে √5/ভূমি হচ্ছে 1, তাহলে √5 × 1, 3 × cos R। এবার cos R এর মান বের করো। চলো আগে আমরা কাজ করি, আগে আমরা মানগুলো লিখে নিয়ে তারপরে ডাইরেক্ট বসিয়ে দেবো। ঠিক আছে, আগে আমাকে একটা একটা করে মান বলো। তাহলে sec P কত পেলাম আমরা? sec P পেলাম √5/1। আমাকে বলো তো cos R কত হবে? cos R কত হবে? দেখো R থেকে দেখো cos মানে কি? cos মানে ভূমি/অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে কি 2 আর অতিভুজ হচ্ছে √5। তাহলে cos R এর মান কত হচ্ছে? 2/√5। ঠিক আছে, আচ্ছা sin P কত? দেখো sin P মানে কি? P থেকে দেখো, P এর অ্যাঙ্গেল থেকে দেখো, sin মানে হচ্ছে কি? sin মানে কি জানো? sin মানে হচ্ছে লম্ব/অতিভুজ। তাহলে P থেকে যদি তুমি দেখো P অ্যাঙ্গেল থেকে, তাহলে লম্ব হচ্ছে তোমার 2 আর অতিভুজ হচ্ছে √5। তাহলে sin P মানে কত হলো? লম্ব 2 আর অতিভুজ √5 হয়ে গেল। cosec R এর মান বের করো। cosec R, তাহলে cosec R কি? দেখো cosec মানে কি? cosec মানে sin এর উল্টো। sin মানে কি ছিল? sin মানে ছিল হচ্ছে লম্ব/অতিভুজ। তাহলে cosec মানে কি? অতিভুজ/লম্ব। তাহলে R থেকে যদি তুমি দেখো তাহলে অতিভুজ হচ্ছে √5 অতিভুজ/ভূমি হচ্ছে লম্ব হচ্ছে তোমার 1। হ্যাঁ বলো, কি বললে?
না, সাইন মানে ভুল জানো, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে। চলো এবার দেখো কোথায়, না আমি তো পি থেকে দেখবো না, আমাকে তো সাইন পি বলেছে, এটা পি থেকে দেখলে লম্ব তো 2। ঠিক আছে, চলো এগিয়ে যাই। সাইন আর মানে কি, সাইন আর মানে কি দেখো, আর থেকে যদি দেখি তাহলে লম্ব হচ্ছে গিয়ে 1 আর অতিভুজ হচ্ছে গিয়ে আমার √5 হয়ে গেল। কস পি দেখো, কস পি মানে কি, কস পি মানে পি থেকে যদি দেখি তাহলে ভূমি হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে গিয়ে √5। ব্যাস, এই আমরা সাজিয়ে নিলাম। এবার খালি মান বসাও, তোমার অঙ্ক হয়ে যাবে। এবার খালি মান বসাও, অঙ্ক হয়ে যাবে। এটাকে মুছে দিই, দেখো আমরা সব মান পেয়ে গেলাম, আমরা সব মান পেয়ে গেলাম। এবার খালি আমাদের মান বসাতে হবে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। চলো মানটা বসাই দেখি। এর জন্য অঙ্কটা একটু বড় হয়েছে, কারণ মান বসাতে হবে। সেক পি এর মান কত পেয়েছি, √5 ব্র্যাকেট 3 ইন্টু কস আর মানে কত পেয়েছি, 2/√5, মানে এটা হয়ে গেল 6/√5 মাইনাস সাইন পি মানে 2/√5 বসিয়ে দিলাম, বাই 4 ইন্টু কোসেক আর মানে কত, কোসেক আরটা মুছে দিয়েছি না, আচ্ছা আর একবার লিখি চলো। কোসেক আর, কোসেক আর এর মান কি, কোসেক আর মানে মানে হচ্ছে গিয়ে অতিভুজ বাই লম্ব, মানে √5 বাই লম্ব হচ্ছে গিয়ে 1, তাহলে এটা হলো 4√5 আর 4 ইন্টু সাইন আর, সাইন আর এর মান কত পেয়েছি, 1/√5, তাহলে এটা হয়ে গেল 4/√5 মাইনাস কস পি, কস পি মানে হলো 1/√5। এটাকে সলভ করো, দেখো √5 কেটে গেল, ওপর থেকে কি এটা 4/√5, ওপর থেকে হচ্ছে কি 4/√5 আর নিচ থেকে হচ্ছে কি 3/√5, এই √5 কেটে গেল, আর একটা 4 নিচে গুণ আছে, নিচে আবার একটা 4 গুণ আছে, 4 ইন্টু, তাহলে কি হলো 4/12, তাহলে অ্যান্সার হচ্ছে 1/3, মানে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটা কঠিন না, দেখো এই অঙ্কটা কঠিন না, এই অঙ্কটা তোমাকে খালি এই কস আর সাইন পি এক্সামে জানতে চায় যে তুমি এগুলো জানো কিনা। সাইন আর মানে দেখো, যখন আমরা সাইন আর বের করবো তখন আমরা আর এর অ্যাঙ্গেল থেকে দেখবো, যখন আমরা আবার সাইন পি বের করবো তখন আমরা পি এর অ্যাঙ্গেল থেকে দেখবো। ব্যাস এইটুখানি খালি এক্সামিনার দেখতে চাইছিল তুমি জানো কিনা এটা। ঠিক আছে, আর বাকি দেখো সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এগুলো তোমাকে তো জানতেই হবে এই চ্যাপ্টারে কোশ্চেন করতে গেলে। তো চলো নেক্সট এগোই, নেক্সট দেখো। আচ্ছা নেক্সট তাহলে এটা আমরা লাস্ট কোশ্চেন করি আজকে, 20টা কোশ্চেন। চলো নেক্সট দেখো এই কোশ্চেনটা বলেছে এ বি সি অ্যান্ড ডি আর 4 প্যারামিটার্স পার্টনার ইন এ বিজনেস। বলেছে এ এর ইনভেস্টমেন্ট ইজ 2/3 অফ ডি এর ইনভেস্টমেন্ট, মানে এ এর ইনভেস্টমেন্ট হচ্ছে গিয়ে 2/3 অফ ডি এর ইনভেস্টমেন্ট, এটা বলেছে। তো আমি যদি ডি এর ইনভেস্টমেন্টকে 3 ইউনিট ধরে নিই, তাহলে এর ইনভেস্টমেন্ট কত হবে, 2/3 হবে 3-এর, তাহলে কত হবে 2 ইউনিট। দেখো তাহলে আমি কি ধরলাম যে ডি এর আমি ইনভেস্টমেন্ট 3 ইউনিট ধরলাম, তাহলে এর ইনভেস্টমেন্ট হয়ে গেল 2 ইউনিট। এবার কি বলেছে, বি অ্যান্ড সি ইনভেস্ট ইকুয়াল অ্যামাউন্ট, আমাকে বলেছে বি আর সি ইকুয়াল অ্যামাউন্ট ইনভেস্ট করে, অ্যান্ড সি ইনভেস্টমেন্ট আর অ্যান্ড সি এস ইনভেস্টমেন্ট ইজ হাফ অফ ডি এর ইনভেস্টমেন্ট। বলেছে সি হচ্ছে গিয়ে ডি এর হাফ ইনভেস্ট করে। তা দেখো ডি মানে তো 3 ইউনিট ধরেছি আমি, তাহলে এখানে কি আছে, তাহলে হাফ ইন্টু 3 মানে 1.5, তাহলে বি আর সি দুজনেরই কত ইউনিট করে ইনভেস্টমেন্ট হচ্ছে, 1.5 ইউনিট করে। ঠিক আছে, if they earn 137.6 লাখ at the end of the 1 year। ঠিক আছে, হ্যাঁ তার মানে কি, তাহলে 3 যোগ 2 5 আর এখানে 1.5 3, তাহলে 8, তাহলে 8 ইউনিটের মান তোমাকে বলেছে একদম, তাহলে 8 ইউনিটের মান তোমাকে বলেছে 137.6, তাহলে 1 ইউনিটের মান কত, 8 কে 8 17 56 17.2 17.2। বলছে দিন ফাইন্ড দ্য টোটাল শেয়ার অফ এ অ্যান্ড বি পুট টুগেদার, তাহলে এ হচ্ছে কি আমার হয়ে গেল 2 ইউনিট আর বি হচ্ছে কি আমার 1.5 ইউনিট, মানে 3.5 ইউনিট, তাহলে 1 ইউনিট আমার 17.2, তাহলে 3.5 ইউনিটের মান কত হবে, 17.2 ইন্টু 3.5। ঠিক আছে, তো দেখো 17.2 ইন্টু 3.5 করলে কত হয়, দেখো 3.5 মানে হচ্ছে কি 3.5 মানে 7/2, তাই না, তো গুণ করো, 7 2 14 4 হাতে 1 120.4, 120.4/2 করলে কত হয় 60.2, মানে না না অপশন এ 60.2। ঠিক আছে, মিলবে না, কারণ পয়েন্টে থাকে ইংরেজি কিভাবে মিলবে, পয়েন্টে আছে না ওটা, বোঝা গেল, ওটা কিসে আছে, ওটা পয়েন্টে আছে না। পয়েন্টে থাকলে ইউনিট ডিজিট ইউজ করা যাবে না, একমাত্র ইউনিট ডিজিট একমাত্র অলওয়েজ মানে ইন্টিজারে হয়। ঠিক আছে, চলো তাহলে আজকে এইটুকুনি রাখি, কালকে তাহলে বাকি কোশ্চেনগুলো প্র্যাকটিস করাবো। ওকে, তাহলে আজকে এই 20টা কোশ্চেন করাও, 20টা কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, সেম কোশ্চেন কিন্তু আমি আগে এখনো বলছি, সেম কোশ্চেন কিন্তু এনটিপিসি গ্রুপ ডিতে আসবে। ওকে, তো চলো টাটা বাই, গুড নাইট। হ্যাঁ।